প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুষ খাবেন আর দোষ হবে জনপ্রতিনিধি এমপিদের। এটি হবে না। পুলিশে নিয়োগ হচ্ছে, আমি পরিষ্কার বলেছি আমরা কোনো তদবির করব না। আমরা চাই নিরপেক্ষভাবে নিয়োগ হোক, কোনো ঘুষ বাণিজ্য চলবে না। বিচার বিভাগের কাছে একই দাবি। বিগত সময়ে বিচার বিভাগ স্বাধীন ছিল না, আপনারা স্বাধীনভাবে বিচার করুন, কিন্তু জনগণের সেন্টিমেন্ট আপনাদেরকে বুঝতে হবে। জনগণের সেন্টিমেন্ট ধারণ করে ওই সমস্ত অপরাধীদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন দ্রুত। তাদের বিচারকে বিলম্বিত করবেন না, প্রলম্বিত করবেন না, দীর্ঘায়িত করবেন না। এটি আজকে আমাদের দাবি। আজকের এই 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরের চেতনায় আমরা আবার বলছি, আমরা যদি দেখি গড়িমসি হচ্ছে, আমরা দেখি আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমরা যদি দেখি আবার দেশের মানুষের অধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমরা 15 বছর আন্দোলন যা করেছি তার থেকে আরো শক্তিশালী আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা বিগত সময়ে আমাদের ভয়ভীতি দিয়ে আমরা যেতে পারি না। আমি বিশ্বাস করি এখনো জনগণের জন্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো। ঠিক না বেঠিক বলছি ভাইরা আমার? সুতরাং আপনারা প্রস্তুত থাকবেন, প্রস্তুত থাকবেন। আমরা জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করছি। কি ঠিক না বেঠিক বলছি? সমাবেশে আসা তো পরের কথা। আল্লাহর রহমত, আল্লাহর ফয়সালা, আজকে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে আমরা এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে আমরা সর্বপ্রথমে শুকরিয়া আদায় করি, সকলেই বলি জোরে করে অন্তর থেকে আলহামদুলিল্লাহ। আমাকে আপনারা ভালোবাসেন, আমাকে আপনারা নির্বাচিত করেন এবং আমার প্রতি আপনাদের আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে। 96 সাল থেকে আমি যতবার নির্বাচন করেছি ততবার আমাকে আপনারা বিজয়ী করেছেন। কি ঠিক না বেঠিক বলছি? এবং আমি নির্বাচনের সময় নির্বাচিত হয়ে নির্বাচনের পূর্বে জনগণের সামনে যেসব ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো আল্লাহর রহমতে সবগুলো বাস্তবায়ন করেছে। এই বিশ্বাস মানুষের আছে। কি ঠিক না বেঠিক বলছি কথাটা? হারুন এমপির ব্যাপারে কেউ অভিযোগ করতে পারবেন যে হারুন এমপি কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোথাও কোনো চাকরির নাম করে কোনো টাকা নিয়েছে? আজকে সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত বিশ্বস্ত নেতা জনাব আলতাফ ভাই, মঞ্চে উপস্থিত উপজেলা চেয়ারম্যান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ, আমার পার্শ্ববর্তী, আমার পরিবারের অংশ আমি মনে করি, ঘোড়াপাখি ইউনিয়ন থেকে আগত বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং নেতৃবৃন্দ, আমার অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এমন একটি দিনে সমাবেশের আয়োজন করেছি, সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আজকে অত্যন্ত একটি তাৎপর্যমণ্ডিত একটি গুরুত্বপূর্ণ দিন। 1975 সালে 7ই নভেম্বরের সৃষ্টি না হলে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা যে হুমকির মুখে ছিল সেটি আজকে বাংলাদেশ নামে স্বীকৃতি থাকতো কিনা সেটি আল্লাহ পাক জানে। বাংলাদেশের স্বাধীনতা উত্তর শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মাত্র 3 বছরের মধ্যে বাংলাদেশকে একটি স্বর্গের মতো দেশ, সে দেশকে নরকে পরিণত করেছিল। বাংলাদেশকে একটি জাহান্নামের জায়গায় নিয়ে গেছিল। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার ভাবে বলছেন, যে প্রাণের তোমরা সৃষ্টি করতে পারো না সেই প্রাণকে তোমরা অন্যায়ভাবে হত্যা করো না। এটা আল্লাহর কথা। শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার পর রক্ষী বাহিনী সৃষ্টি করে বাংলাদেশের হাজার হাজার তরুণ, যুবক, ছাত্র, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল। কি ঠিক না বেঠিক বলছি? বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করে বাংলাদেশের ক্ষমতায় এসে গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল। কি কথাগুলো কি সত্য না মিথ্যা? আল্লাহর ফয়সালা এসেছিল। শেখ মুজিব সপরিবারে নিহত হয়েছিল, তার লাশ 32 নম্বর বাড়িতে পড়েছিল। তার লাশকে দাফন কাফন করার আওয়ামী লীগের কোন নেতার সেদিন সাহস হয় নাই। বাংলাদেশের মাটিতে তার জানাজা পর্যন্ত হয় নাই। কি ঠিক না বেঠিক বলছি? হেলিকপ্টারে সেনাবাহিনীর লোকেরা লাশ তুলে নিয়ে গিয়ে
টুঙ্গিপাড়ায় আপনার 570 সাবান দিয়ে গোসল করিয়ে লাশ দাফন করিয়েছিল। সেই দিনও পার্লামেন্টে আওয়ামী লীগের সকল সংসদ সদস্য ছিল, সেই দিনও পার্লামেন্টে তাদেরই একক মেজরিটি ছিল। মন্ত্রী পরিষদ তাদের দখলে, সেনাবাহিনীর প্রধান তাদের, র্যাবের প্রধান, রক্ষী বাহিনীর প্রধান তাদের, পুলিশের প্রধান তাদের, বিডিআরের প্রধান তাদের, সবই তাদের। কিন্তু কেউ রাস্তায় নামতে পারে না। কি ঠিক না বেঠিক বলছে কথাটা? আল্লাহর কি হুকুম দেখেন, তার কন্যা 50 বছর পর আবার যে জুলুমের রাজত্ব কায়েম হয়েছিল বাংলাদেশে, আবার যে জালিমের শাসন বাংলাদেশে কায়েম হয়েছিল, বাংলাদেশের কত মানুষকে শেখ হাসিনা গত 15 বছর গুম করেছে, গত 15 বছর কত মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, গত 15 বছর কিভাবে মানুষের ভোটার অধিকারকে কেড়ে নিয়েছে, গত 15 বছর কিভাবে ভারতের গোলামি করেছে, এর বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশে এই বর্তমান জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সরকার গঠিত হয়েছে, এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, এই সরকারকে আমরা সহযোগিতা করছি। তার কারণে এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকার যদি ফেল করে, তাহলে বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা মানুষের এটি ধ্বংস হয়ে যাবে। যে কারণে আমরা এই সরকারকে সহযোগিতা করছি। যদিও রাষ্ট্রে একটি বড় ধরনের সংকট বিদ্যমান, সরকার কিছু উদ্যোগ গ্রহণ করেছে, কিছু কমিশন গঠন করেছে। তার কারণ বাংলাদেশের এই গত 15 বছরে শেখ হাসিনার সরকার বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, সেনাবাহিনী থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানকে আজকে রক্ষা করতে, মেরামত করতে কিছু সময়ের দরকার। আজকের গতকালকের পত্রিকায় পড়লাম যে গুম কমিশনের চেয়ারম্যান করা হয়েছে বিচারপতি মঈনুল ইসলামকে। কল্পনা করা যায় এ পর্যন্ত যতগুলো কমিশন গঠিত হয়েছে, একমাত্র বিচারপতি মঈনুল হোসেন সুস্পষ্টভাবে কিছু তথ্য জাতির সামনে উপস্থাপন করেছেন। আমি ওনার প্রতি কৃতজ্ঞতা শুধু নয়, আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক এবং যে দায়িত্ব ওনার উপর রাষ্ট্র দিয়েছে সে দায়িত্ব যেন উনি সঠিকভাবে পালন করতে পারে, নির্ভয়ে পালন করতে পারে, তার পিছনে বাংলাদেশের মানুষ রয়েছে। পরিষ্কার আমার বক্তব্য। আজকে বাংলাদেশে যখন এই গুমের যারা পরিবার, আজকে সেই পরিবারের সদস্যরা কোথায়? তারা জীবিত আছে না মারা গেছে? কি কষ্ট! আপনার পরিবারের সদস্য মারা গেলে তার ওয়ারিশান সার্টিফিকেট পান, কিন্তু গুমের পরিবারের সদস্যরা মারা গেলে, তাদের নিখোঁজ থাকলে যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হওয়া যায় তার ওয়ারিশরা তার কোনো সার্টিফিকেট পাবে না। কি কষ্ট! কোথায় তার মাটি হয়েছে, কোথায় সে আছে, এটি কল্পনাও করা যায় না। আল্লাহ পাক কোরআনে আরো একটি সুন্দর আয়াত দিয়েছে যে আল্লাহ পাকের এই জমিন আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনের কর্তৃত্ব আল্লাহ। সুতরাং এই জমিনে যারা জুলুম করবে তাদেরকে আল্লাহ দুই জায়গায় শাস্তি প্রদান করবেন, এই জমিনে দিবেন আর কিয়ামতের মাঠে দিবেন। তার বড় উদাহরণ আপনার ফেরাউন। ফেরাউনের মমে কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর জালিমদেরকে ফেরাউনের এই দৃশ্য দেখার জন্য আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছেন যে ফেরাউনকে আমি রেখে দিলাম কিয়ামত পর্যন্ত এদেশ পৃথিবীতে যারা জালিম হবে তাদের শিক্ষার জন্য। কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। শেখ হাসিনা বাংলাদেশে যে জুলুমের রাজত্ব কায়েম করেছিল, কোনো ভুল আছে? আজকে শেখ হাসিনা দেখেন এই জুলুমের কি পরিণতি। উনি বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাই না? আর উনি শুধু একা পালিয়ে যাননি, উনার যারা সাঙ্গপাঙ্গ ছিল তার যার কোনো খবর আছে? বিচারপতিরা নাই, পুলিশ বিভাগের প্রধানরা নাই, আপনার অন্যান্য ওনার র্যাবের প্রধানরা নাই, আরো যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত ছিল, কেউ বিদেশে পালিয়ে গেছে, কেউ জেলখানায় আছে, কেউ আত্মগোপনে আছে। এটি হচ্ছে আল্লাহর ফয়সালা বড় আকারের। যারা বাংলা পৃথিবীর মাটিতে এরকম জুলুমের শিকার, জুলুম করবে, তাদের পরিণতি শাস্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। জেনে তার কথা না বললেই নয়। আল্লাহ এই যে কিছুক্ষণ আগে দুরুল বলেছে যে সত্যিকার অর্থে জিয়া রহমান বাংলাদেশের জন্য একটি নিয়ামত, তার পরিবার। জিয়া রহমানের কথা যদি আলোচনা করতে যায় চোখে পানি বেরিয়ে আসবে। রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 সালের এই
করুণ যুদ্ধসময় অবস্থায় বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাংলাদেশকে শুধু এই বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করেন নাই, বাংলাদেশে উনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। বাংলাদেশে উনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, বৈষম্য দূর করেছিলেন, সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করে দিয়েছিলেন। জিয়াউর রহমান কোনো স্বজনপ্রীতি করেন নাই, জিয়াউর রহমান কোনো দুর্নীতি করেন নাই। জিয়াউর রহমান আপনার বিদায়ের সময় এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত রেখে গেছেন যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি তার পরিবারের জন্য এক কাঠা জমিও করে রেখে যান, ব্যাংকে 1000 টাকা উনি রেখে যান নাই। দ্বিতীয় কোন রাষ্ট্রপতির খবর পাওয়া যাবে? আমি ঢাকার একটি মসজিদে নামাজ পড়ছিলাম, ওই মসজিদের ইমাম এই শেখ হাসিনা থাকা অবস্থায় এই মাস 6 আগে সোবহানবাগ মসজিদের খতিব উনি জুম্মার নামাজে খুতবা দিচ্ছেন। উনি বলছেন, আমি নাম বলবো না, বাংলাদেশের এমন একজন রাষ্ট্রপতি ছিলেন, উনি রাত 3টার সময় বাংলাদেশের মন্ত্রীদের এমপিদের খবর নিতেন, ফোন করতেন যে কি করছেন। এবং আমি সাক্ষী, উনি নিজে বলছেন যে আমি সাক্ষী, আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি, আমি নিজেও জানি। আমার সাথে যারা এমপি ছিলেন 79 সালের, তারা আমাকেও বলেছে, খোঁজ নিতেন। তার মধ্যে অন্যতম একজন শিক্ষামন্ত্রী ছিলেন ডক্টর সৈয়দ আলী হাসান সাহেব, ওনাকে ফোন করে বলছেন যে এখন কি করছেন রাত 3টার সময়, এখন তো তাহাজ্জুদের নামাজ পড়ার কথা, আর আপনার উপর যে দায়িত্ব রাষ্ট্র দিয়েছে এই দায়িত্বের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন। চিন্তা করতে পারেন, বাংলাদেশে আর কোন রাষ্ট্রপতি আছে এরকম? কোন নেতা আছে এরকম? আমরা তো তাহাজ্জুদের নামাজ দূরের কথা, আমরা এদের বেলা কোনো মন্ত্রী এমপিকে ফোন করতেও তো দেখতে পাই না, নাকি? আল্লাহর রহমত তো এমনি এমনি আসে নাই। আল্লাহর রহমত জিয়াউর রহমানের সময় কি এমনি এমনি এসেছিল? বাংলাদেশের সংবিধান শেখ মুজিব করে গেছিল, সেই সংবিধানে দেশের 90% মানুষ মুসলমান, সেই সংবিধানে উনি কোনো যে ধর্মীয় মূল্যবোধের কথা লিখে যান নাই, উনি ধর্মনিরপেক্ষতার কথা বলে গেছিলেন। আর উনি সংবিধানে সংযোজন করেছিলেন, সংবিধানের শুরুতেই বলেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। এটি বাংলাদেশের সংবিধানের মুখ শুরুতেই উনি এই কোরআনের আয়াতটি উনি লিপিবদ্ধ করেছিলেন। রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। এটি পবিত্র কোরআনেও আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর সাথে কাউকে কর্তৃত্ব স্থাপন করিও না। তো সেখানে জিয়াউর রহমানের প্রতি, আল্লাহর দেশের প্রতি, এইরকম নেতার প্রতি আল্লাহর রহমত আসবে না তো কার প্রতি আসবে বলেন? শেখ মুজিবের কথা আমি বলেছি, আমি ছোট করার জন্য বলিনি, এইটি আল্লাহর নিদর্শন। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ পাক এরকম নিদর্শন মানুষকে দেখাবে। জিয়াউর রহমান মারা গেল, তার লাশ চট্টগ্রামে পুঁতে রাখলো, সেখান থেকে উত্তোলন করে নিয়েছে, তার জানাজা হলো মানিক মেহফিলুতে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, আজও পর্যন্ত বাংলাদেশে এত বড় জানাজায় মানুষের সমাগম দ্বিতীয় কাউরি হয় নাই। কি কথাটা ঠিক বলছি না বানিয়ে বলছি? ঠিক বলছি না বানিয়ে বলছি? আর দেখেন শেখ মুজিব, এই শেখ হাসিনা তাকে বড় করার জন্য শেখ জিয়াউর রহমানকে কত ছোট কটাক্ষ করেছে। তার নামে একটা মাত্র বিমানবন্দর ছিল, যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটিকে মুছে ফেলে দিল। আর শেখ মুজিবকে বড় করার জন্য উনি জাতির পিতা হিসাবে ওনাকে সংবিধানে লিখলেন, আর বললেন জাতির পিতার ছবি যদি কেউ হাত দাও তাহলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তার মূর্তি যদি কেউ ভাঙচুর করো বা অপমাননা করো, তার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহর কি ফায়সালা! কোরআনে এই সমস্ত ভাস্কর্য মূর্তি আল্লাহ বলছিলেন সিরকি কাজ, এগুলো শয়তানের কাজ। আল্লাহ পাকের হুকুম দেখেন, 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা পালিয়ে গেল, কোনো আইন লাগে নাই, বাংলাদেশের তরুণ জনতা ওই ছবিকে ভেঙে চুরমার করে দিয়েছে। আইন তো এখনো আছে, কই কাউকে কি শেখ মুজিবের ছবি আর শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলার কারণে শাস্তি দিতে পেরেছে? চিন্তা করে দেখেন, এটি হচ্ছে পার্থক্য। আজকে বাংলাদেশের এই দুঃসময় আমাদের কাছে এখনো উদ্বেগ কাটে নাই, আমরা এখনো উদ্বিগ্ন। বাংলাদেশের মানুষ 15 বছর থেকে ভোট দিতে পারে নাই, বাংলাদেশের মানুষ তাদের 15 বছরের প্রিয় নেতাদেরকে নির্বাচিত করতে পারে নাই। এই যে দুরুল দুঃখ করে বলেছে যে সেই ইউনিয়ন পরিষদে গতবার চেয়ারম্যানের নির্বাচন করেছে, তার লোকেরা সে ভোট দিতে পারে নাই, তার লোকদেরকে মারধর করেছে।
ঠিক না বেঠিক বলছি? তার লোকদেরকে যারা তার ভোট করছিল পুলিশ এসে তাদেরকে পাল্লে উঠিয়ে নিয়ে গেছে। ঠিক না বেঠিক কথাগুলো? কই আমি তো 96 সাল থেকে এমপি ছিলাম। এই 2008 সালের আগে তো এই এলাকাতে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে, কি হয়নি? কেউ বলতে পারবে যে হারুন এমপির লোকেরা ভোট কেন্দ্রে অন্য দলের প্রার্থীদেরকে লোক যেতে দেয়নি, জোর করে ভোট কেড়ে নিয়েছে? এরকম তো আমরা করি নাই। এই যে একটু আগে বললো, নজরুলই বলছিল যে আমরা দেখেন এত বড় বিপর্যয়ের পর আমাদের উপর যে জুলুম নির্যাতন গিয়েছে, আমরা বাড়িতে থাকতে পারিনি, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে বিনা মিথ্যা মামলা দিয়েছে। আমরা যদি একটু হুকুম দিতাম আওয়ামী লীগের নেতাদের হোমরা চোমরাদের বাড়িঘর একটা আস্ত থাকতো। অদুমিয়ার বাড়িঘর যেমন থাকেনি, অদুমিয়ার পার্ক যেমন থাকেনি, অদুমিয়ার পেট্রোল পাম্প যেমন থাকেনি, অদুমিয়ার গাড়ি যেমন থাকেনি, আমরা একটু নির্দেশ দিলে কিন্তু এইসব প্রত্যেকটা ইউনিয়নের দাও দাও করে আগুন জ্বলত। ঠিক না ঠিক বলছি? তারেক রহমান লন্ডন থেকে 5ই আগস্ট সঙ্গে সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলে দিলেন যে ধৈর্য এবং সহনশীলতাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। এখন নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না, দেশকে আমাদের রক্ষা করতে হবে, দেশের সম্পদকে বাঁচাতে হবে। আমাদের দলের পক্ষ থেকে যারা আমরা ছিলাম তারা পরিষ্কার বলে দিলাম যে কোনো অবস্থাতেই আমরা কোনো ইউনিয়ন, কোনো শহরে, কোনো জায়গায় বিচ্ছিন্ন এরকম কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না। যারা ঘটনা তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। দল কি ঠিক না ঠিক বলছি? আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করেছি জনগণের শান্তির জন্য, নিরাপত্তার জন্য। তার কারণ দেশটা আমাদেরকে গড়তে হবে। দেশের সৌহার্দ্য সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা সবাই থাকবো। যারা আওয়ামী লীগ করতেন তারাও থাকবেন, জামাত ইসলাম করেন তারাও থাকবেন। একে একে নিষিদ্ধ করে সমাধান হবে না। আওয়ামী লীগের ভাইদেরকে আমি বলবো যে আপনাদের রাজনীতি ভুল। শেখ হাসিনা আর তার পরিবার আর বাংলাদেশে কোনদিন রাজনীতিতে ফিরে আসতে পারবে না। আওয়ামী লীগ নাম দিয়ে বাংলাদেশের রাজনীতি আর করার আপনাদের কোনো অধিকার নাই। কারণ আপনারা গত 15 বছর যে অপকর্ম করেছেন, সর্বশেষ বিদায় পালিয়ে যাওয়ার সময় যেভাবে মানুষকে গণহত্যা করেছেন, তার বিচার আপনারা চান না? বিচার আমরা করব, বিচার আমরা চাই। এত রক্ত, এত হত্যা, এরপরও যদি তারা আবার জয় বাংলা বলে স্লোগান দিতে চায়, আগুন জ্বলবে দাও দাও করে তাদেরকে রাস্তায় নামতে গেলে। পরিষ্কার কথা, আজকে এই সরকার সন্ত্রাস দমনের একটি ধারায় ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমি বলবো এটা সঠিক করেছে। যদিও রাজনৈতিকভাবে আমি কোনো দলকে নিষিদ্ধ করার স্বীকৃতি দিতে চাই না, কিন্তু এই সরকার, শেখ হাসিনা সরকার আইন করেছিল সন্ত্রাস দমন আইন। ওই আইন দ্বারা আমাদের বহু নেতা কর্মীকে জেলখানায় পুরে রেখেছিল। আর এখানে টাটকা ঘটনা, অবৈধ অস্ত্র নিয়ে, আপনার বিভিন্ন অস্ত্রপাতি নিয়ে আজকে গণহত্যা চালিয়েছে। তাদের বিচারের আওতায় আনতে হবে না? আপনি দেশের সম্পদকে বাইরে পাচার করেছেন, রাষ্ট্রীয় সম্পদকে আপনারা ধ্বংস করেছেন। আজকে বিদেশের সাথে, ভারতের সাথে যেসব চুক্তি করেছেন, জনগণ অন্ধকারে আছে। আমরা এই সমস্ত চুক্তি এখনো দেখতে পাইনি। কি চুক্তি করেছেন, কি দেশকে বিক্রি করে দিয়েছেন, না কি করেছেন, এই জায়গাগুলো এখন আমাদের জানতে হবে। এই জায়গাগুলো আমরা এখনো পাইনি। যে কারণে আজকে শেখ হাসিনা মাঝে মাঝে তার শ্বশুর বাড়ি ইন্ডিয়া থেকে খুসুম খুসুম করছে, কার সাথে কথা বলছেন, কোনো লাভ হবে না। আমরা আমন্ত্রণ জানাচ্ছি শেখ হাসিনার এখানে যারা লোকজনরা রয়েছেন, স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী ট্রাইব্যুনাল দিয়ে আপনারা একটা প্রহসনের বিচার করেছিলেন। ঠিক না বেটি বলছি ভাইরা? 50 বছর আগের সেই স্বাধীনতা যুদ্ধের সময় যারা আপনার যুদ্ধ অপরাধী ছিল, যারা মানবতা বিরোধী কাজ করেছে, শেখ মুজিব মাফ করে দিয়েছিল। সেটিকে নতুন করে আইন করে আপনি ফাঁসি দিলেন দেলোয়ার হোসেন সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ সহ অনেক জামাতের শীর্ষ নেতারাকে, বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী, আমাদের জয়পুরহাটের সাবেক রেলমন্ত্রী ছিলেন আব্দুল আলিম চাচা সহ অসংখ্য নেতা কর্মীদেরকে আপনারা ফাঁসির মঞ্চে ঝুলালেন। ঠিক না? এবং এই বিচার নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে। আর এখন ওই আল্লাহর কি মায়ের, ওই একই আইনে, যে আইন দ্বারা শেখ হাসিনা বিচার করেছে তাদের, আর ওই একই মানবতা বিরোধী আইন দ্বারা আমরা বিচার শুরু করেছি। ইতিমধ্যেই শেখ হাসিনার প্রতি সমন জারি হয়েছে, তাদের মন্ত্রীদের প্রতি সমন জারি হয়েছে।
বিচার হবে না সঙ্গত ইনসাফের সাথে। তার কারণে এটা সাম্প্রতিক ঘটনা, জুলাই আগস্টের ঘটনা, যার আলামত আছে, যার সাক্ষী আছে। ঠিক না বেঠিক বলছি? পালিয়ে যাওয়ার কোনো পথ আছে ভাইরা আমার? পালিয়ে যেতে পারবে? অভিযোগ করে লাভ হবে না। যদি আওয়ামী লীগ ভাইরা বলেন যে শেখ হাসিনার প্রতি অন্যায় করা হচ্ছে, তাদের মন্ত্রীদের প্রতি অন্যায় করা হচ্ছে, কথা কি সঠিক হবে? জনগণ তো বিচার চাই। আপনি ক্ষমতায় থাকার জন্য গণহত্যা চালিয়েছেন। আপনি কল্পনা করে দেখেন, আমি যে কথাটি বলতে বলতে এতগুলো কথা বললাম, এই গুম তদন্ত কমিশনের যে রিপোর্ট এসছে, সেখানে যে তদন্ত কমিশন যে এ পর্যন্ত যে তথ্য দিয়েছে, এখানে র্যাব, কালো পোশাক পরে যে র্যাব ঘুরে বেড়াতো আপনার, তার 172 জনকে গুম করেছে। সিটিসি, যেটা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ট্রান্সনাল ক্রাইম অ্যাক্ট ক্রাইম ইউনিট, তারা আপনার এখানে গুম করেছে 37 জনকে। ডিবি র্যাব পুলিশের একটা শাখা, ডিবি পুলিশ, তারা গুম করেছে 55 জনকে। ডিজিএফআই, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি তাদের নিজস্ব গোয়েন্দা সংস্থা, তারা আপনার গুম করেছে 26 জনকে। পুলিশ, তারা গুম করেছে 25 জনকে। সাদা পোশাকে গুমের শিকার হয়েছে 58 জন। এ পর্যন্ত যে 1600-র অধিক গুমের অভিযোগ পড়েছে আপনার গুম কমিশনের কাছে। কি বিভৎস! এবং আপনি কল্পনা করতে পারবেন এই গুমের জন্য যে সমস্ত আপনার সেল তৈরি করা হয়েছিল, তাদের এক একটা দৈর্ঘ্য যদি আপনি চিন্তা করেন, 3.5 ফুট বাই 4 ফিটের মধ্যে সারা দিন রাত মানুষ থাকতে পারে? একটা মানুষ তো আপনার প্রায় 6 ফিট 6.5 ফিট লম্বা। সেই ঘরগুলোর আয়তন ছিল 3.5 ফিট বাই 4 ফিট। সেখানে প্রস্রাব পায়খানা করার কোনো জায়গা ছিল না, আলো বাতাস ছিল না। এইরকম একটি অবস্থায় এই সমস্ত ব্যক্তিদেরকে দীর্ঘ সময় আটক রেখে তারপরে তারা নিখোঁজ হয়ে গেছে। এগুলোর আলামত পাওয়া গেছে এবং এই আলামতগুলো বর্তমান এই অপরাধ, এই সমস্ত সংখ্যায় সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে সরকারের এই অন্যায় কাজের সহযোগী ছিল। আমরা এগুলোর বিচার চাই, এগুলোর বিচার আমরা চাই। ইলিয়াস আলী এখনো গুম। সুতরাং সেনাবাহিনী যত বড়ই কর্মকর্তা হন, যে হন না কেন, বাংলাদেশে অপরাধীদের যদি বিচার না হয়, বাংলাদেশ ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। আর যে কারণে দরকার নির্বাচিত সরকার। নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো সংসদ নাই, বাংলাদেশে কোনো আপনার এখন বর্তমান সময় নির্বাচিত জায়গাগুলো নাই। ইউনিয়ন পরিষদগুলো বিতর্কিত, ইউনিয়ন পরিষদগুলো আমরা ভেঙে দেওয়ার জন্য বলেছি। সুতরাং তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের মূল দাবি, অত্যন্ত জরুরিভাবে এই কমিশনের কাজগুলো আপনারা করবেন। এই কমিশনের কাজ যত দ্রুত সম্ভব সমাপ্ত করে যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধিদের হাতের একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন। আর যদি 111-এর মতো ক্ষমতাকে প্রলম্বিত করতে চান, আমি আপনাদেরকে হারুন বলে যাচ্ছি, বাংলাদেশের কোথায় কি হবে জানি না, আমি আপনাদেরকে ডাক দিব নবাবগঞ্জে। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য এবং সকল প্রতিষ্ঠানকে জবাবদিহিতায় আনার জন্য, সে বিচার বিভাগই হোক, পুলিশই হোক আর প্রশাসনই হোক, তাদেরকে জনগণের প্রতিষ্ঠান হিসাবে জবাবদিহিতায় থাকতে হবে। জবাবদিহিতার বাইরে কেউ থাকবে না। প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘুষ খাবেন আর দোষ হবে জনপ্রতিনিধি এমপিদের। এটি হবে না। পুলিশে নিয়োগ হচ্ছে, আমি পরিষ্কার বলেছি, আমরা কোনো তদবির করব না। আমরা চাই নিরপেক্ষভাবে নিয়োগ হোক, কোনো ঘুষ বাণিজ্য চলবে না। বিচার বিভাগের কাছে একই দাবি। বিগত সময়ে বিচার বিভাগ স্বাধীন ছিল না, আপনারা স্বাধীনভাবে বিচার করুন, কিন্তু জনগণের সেন্টিমেন্ট আপনাদেরকে বুঝতে হবে। জনগণের সেন্টিমেন্ট ধারণ করে ওই সমস্ত অপরাধীদেরকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসুন দ্রুত। তাদের বিচারকে বিলম্বিত করবেন না, প্রলম্বিত করবেন না, দীর্ঘায়িত করবেন না। এটি আজকে আমাদের দাবি। আজকের এই 7ই নভেম্বর, এই 7ই নভেম্বরের চেতনায় আমরা আবার বলছি, আমরা যদি দেখি গড়িমসি হচ্ছে, আমরা দেখি আবার দেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমরা যদি দেখি আবার দেশের মানুষের অধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমরা 15 বছর আন্দোলন যা করেছি তার থেকে আরো শক্তিশালী আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা বিগত সময়ে আমাদের ভয়ভীতি দিয়ে আমরা যেতে পারি না। আমি বিশ্বাস করি এখনো জনগণের জন্য আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সকল ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো। ঠিক না? ঠিক বলছি ভাইরা আমার। সুতরাং আপনারা প্রস্তুত থাকবেন।
প্রস্তুত থাকবেন। আমরা জাতীয় ঐক্য ধরে রাখার চেষ্টা করছি। জামাত ইসলামের ভাইরাকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করেছেন, জোটের সাথে ছিলেন, আগামীতে হয়তো আপনারা ভিন্ন নির্বাচন করবেন। চাঁপাইনবাবগঞ্জে জোট কোনোদিন হয়নি। চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের মতো ভোট করেছে, আমরা আমাদের মতো ভোট করেছি, ঠিক না? বেটি বলছি সুতরাং হারুন এমপি জামাত ইসলামের যে কোনো প্রার্থীকে আল্লাহর রহমতে আমি আপনাদেরকে আমি গর্ব করে বলছি না, কিন্তু আমরা তো আমার সঙ্গে তো 5 বার আপনারা ভোট করেছেন নাকি ভাইরা? অনেক ভোটে আপনারা পরাজিত করেছেন। এখন ভয় লাগছে? কোরআন হাদিসের তাফসীরের নাম করে আমি বহু জায়গায় দাওয়াতে যাই, আমাকেও ডাকে। আমরা কোরআন হাদিসের কোনো আলোচক নই। আমরা কোরআন হাদিসের উপর যেটুকু পড়ালেখা করেছি, যেটুকু জানি, আমরা কোরআন হাদিসের বিস্তারিত আলোচনাও সেখানে করি না। আমরা ডাকে প্রধান অতিথি হয়ে বসে থাকলে আমাদের দলের লোকজনরা যায়, খুশি হয়, এমপি সাহেব একটা মাহফিলে এসছে। কই আমি তো কোনোদিন কোনো মাহফিলে যাই হাত তুলায় না। ভাই আগামীতে ভোট আছে, আপনারা আমাকে ভোট দিবেন কিনা হাত তুলেন তো। এই কাজকে আমি তাফসীরে যা করতে পারবো? করা যাবে বলেন? এখানে করতে পারবো, এটা আমার দলের সভা, ঠিক না বেটি বলছি ভাইরা? এখানে আমি করতে পারবো। বলেন তো সব আপনারা আগামী নির্বাচন আসলে হারুন এমপিকে ভোট দিবেন কিনা? এই জায়গা থেকে সব হাত তুলছে, কিন্তু আমি তো তাফসীরে যে কাজ করতে পারবো না। আমার কাছে এই যে দুরুল পাশে আছে, ওর ভাই ভাতিজারা ওর বাড়ির সামনে তাফসীর করছে, ওখানে মাওলানা কইছে যে আপনারা আগামীতে বুলবুলকে ভোট দেবেন কিনা হাত তুলে। এটা কথা হলো? এই যে হেফজুল মাদ্রাসায় আপনার সাইদি সাহেবের ছেলে জামাতের আমির এসেছিল, 3-4 দিন ব্যাপী তাফসীরের প্রচার করে গোটা নওয়াবগঞ্জ, স্বাভাবিক কারণে তাই সাইদি সাহেব আমাদের কাছে অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি। উনি তাফসীর জগতে অত্যন্ত বিখ্যাত মানুষ, ওনার তাফসীরে আমরাও যেতাম, ঠিক না বেটি বলছি ভাই? এখন ওনার ছেলে আসবে হেফজুল মাদ্রাসায়, সবাই গেছে, যে 1-2 মিনিট বক্তৃতা, এই যে বুলবুলকে রেখে গেলে আপনারা দেখেন গোটা পৌরসভার মানুষ ছিছা গালিগালাজ করতে 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 গিয়েছে। তো সুতরাং আমি অনুরোধ করব, দেখেন গত 15 বছর তাফসীরের উপর কি ধরনের নিষেধাজ্ঞা ছিল। এদেশের আলেম ওলামারা গত 15 বছর কোন জায়গায় সুষ্ঠুভাবে তাফসীর মাহফিল করতে পারে নাই, ঠিক না বেটি? তাফসীর মাহফিল করতে গেলে আলেম ওলামাদের উপর জুলুম হয়েছে, নিপীড়ন হয়েছে, মামলা হয়েছে। কিন্তু দয়া করে অনুরোধ করব, তাফসীর মাহফিলের নামে কোরআন হাদিসেরই আলোচনা করেন, ব্যক্তিগত কোনো স্বার্থ নিয়ে সেই আয়োজন করিয়েন না। আল্লাহ বলছে আমি তোমাদের অন্তরের খবর, তোমাদের বাইরের খবর সব জানি। তুমি কি করছো, কি করবা সব আমি জানি। সুতরাং একটা আমাদের দেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী, ধর্মপ্রাণ মানুষ, আমাদেরকে সেইভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। বক্তব্য আমি বাড়াবো না। আজকে এই জাহাঙ্গীরের অনুরোধে কালীনগরের প্রথম সমাবেশ, এই কালীনগরে আমি সেই দিন মিটিং করছিলাম রামচন্দ্র হাটে। জাহাঙ্গীর বললো যে চাচা আমার ওখানে সমাবেশটা করা লাগবে। তাই বললো যে ঠিক আছে, যাতে কালীনগরে আমি করবো। এরপর আলতাফ ভাইরা সুন্দরপুর ইউনিয়ন, যেহেতু বাগডাঙ্গা আছে, বাগচর আছে, আমাদের 6-7 সুজন আছে, এসব জায়গায় সমাবেশ আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে করব। আর এলাকার ব্যাপারে বলতে চাই আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি 2001 সালের নির্বাচনের আগে আমাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে আপনি আগামীতে নির্বাচিত হলে কি করবেন, আমি বলেছিলাম আমি জনগণের রাজনীতি করি। যদি আমি নির্বাচিত হই, বেগম খালেদা যদি ক্ষমতায় থাকে, আমার 1 নম্বর কাজ থেকে পদ্মা থেকে এলাকা ভাঙন রক্ষা করা। যদি আমি বাদ না করতে পারি, আমি নির্বাচন করবো না, রাজনীতিও করবো না। আল্লাহ আমার কবুল করেছিল। 1 বছরের মধ্যে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, 1 বছরের মধ্যে 2001 সালে আমি বেগম জিয়ার কাছ থেকে টাকা নিয়ে এসে এই বাঁধ নির্মাণ করে দিয়েছিলাম। আপনারা অকাতরে সহযোগিতা করেছিলেন। এই বাঁধ আজকে স্থায়ী হয়েছে আল্লাহর রহমতে। বাঁধের কারণে আমাদের এলাকা উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, ভালো ভালো স্কুল কলেজ হচ্ছে, বিদ্যুৎ হয়েছে। কথাটা কি মিথ্যা? ঠিক। যে কারণে ইনশাল্লাহ সামনে নির্বাচন হোক, নিঃসন্দেহে এই আপনাদের 6 নম্বর বাঁধ থেকে শিবিরের হাট হয়ে হায়াতের মোড় দিয়ে একেবারে পৌরসভা পর্যন্ত 18 ফিট চওড়া রাস্তা বরাদ্দ ইনশাল্লাহ গতবার করে দিয়েছি। এটার কাজ আগামী বছরে শুরু করে দেব। এই হাট থেকে কালীনগর হাট থেকে রাস্তার সাথে লিঙ্ক যোগ করে দেবো। আরও যে সমস্ত রাস্তাঘাটগুলো কাঁচা আছে, সেই সমস্ত রাস্তাঘাটগুলো সবগুলো পাকার ব্যবস্থা করে দেবো। এই স্কুলের কথা বলেছেন, আমি সেটাই চিন্তা করলাম যে এখান থেকে চেয়ারম্যান তো একবার